ভালো থাকুন সকলে। ধন্যবাদ হাবিবুর রহমান ভবিষ্যৎকে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ AKS মাহবুবুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা গাইবান্ধা জেলা পরিষদ। আজকে এই সুন্দর মহতী অনুষ্ঠানে উপস্থিত মাননীয় সাংসদ এবং অন্যান্য সুধীবৃন্দ সকলকে আসসালামু আলাইকুম, নমস্কার। জেলা পরিষদের মাধ্যমে যে কাজগুলো হয় এই কাজগুলো মানে ফোকাসটা হয় না, সেই ফোকাসের ব্যবস্থা, প্রচারের ব্যবস্থা আমাদের মাননীয় এমপি মহোদয় করেছেন, এই জন্য অনেক ধন্যবাদ। এবং তিনি যে জনগণকে কত ভালোবাসেন সেটাও প্রমাণ করলেন এবং জেলা পরিষদকে ভালোবাসেন সেটাও প্রমাণ করলেন। মানে এতে করে জেলা পরিষদের যে সুনামটা বৃদ্ধি হলো, এই কৃতিত্ব কিন্তু তার, এই জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। আর তিনি যে আপনাদের জন্য এত ভাবেন এবং আপনাদের জন্য যে জীবনকে বিসর্জন দিয়েছেন তার প্রমাণ আমি তার বাড়িতে দেখলাম। তার ঘরে, প্রতিটা ঘরে আমি পদচারণা করলাম, ফার্নিচার, টেবিল, চেয়ার ঘুরে ধরা, ভাঙাচোরা। আমি খুব কষ্ট পেয়েছি যে জনগণকে নিয়ে এত ভাবেন যে নিজের দিকে খেয়াল নেই। এই যে আত্মবলা প্রবণ মানুষ, এক কথা বলতে আল্লাহ তালা তাকে কবুল করুক এবং তাকে আল্লাহ তালা হায়াত দারাজ করুক এবং আল্লাহ তালা তাকে ইহকাল পরকাল মঙ্গল করুক। এই বলা ছাড়া আমার আর কোনো বলা ভাষা নেই। আমি মুগ্ধ হয়েছি, খুশি হয়েছি তার এই আত্মত্যাগের আমি দৃষ্টান্ত দেখি। বামনডাঙ্গা যে আমাদের ডাকঘর রয়েছে, অর্ধেকটা পুলিশ কর্তৃপক্ষ ফাঁড়ি হিসেবে ব্যবহার করছে। ওরা পুরাটাই নিয়েছিল, মাননীয় পুলিশের মাধ্যমে আলোচনা করে ওনাদের অর্ধেক ওনারা ছেড়ে দিয়েছে। সেই অর্ধেক আমি প্রাচীর দিয়ে সংরক্ষণ ব্যবস্থা করেছি, প্রাচীর মানে কালোতারা বেড়া দিয়ে। আর যে অর্ধেকটা আমি নিয়েছি কালোতারা বেড়া দিয়ে করেছি, এই অর্ধেকটা ভবিষ্যতে আমাদের মাননীয় এমপি মহোদয় এইমাত্র বললেন যে পরবর্তী যেন বামনডাঙ্গায় একটা ভালো ডাকঘর করা হয়। প্রথমে সুন্দরবন ধরে, আর অলরেডি উনি 20 লাখ টাকা দিয়েও দিয়েছেন জেলা পরিষদ টাকা চণ্ডীপুরে একটা ডাকঘর করার জন্য, যেহেতু এখন ব্রিজ হচ্ছে। তাহলে প্রথমে চণ্ডীপুর যেহেতু টাকা পেয়ে গেছি, আমি ইনশাআল্লাহ আগামী 2 মাস মধ্যেই এটা অনুমোদন হয়ে যাবে। জানুয়ারি মাসে টেন্ডার হিসেবে ব্যবস্থা করবো। আর উনি যে আবেদন রাখলেন যে সুন্দরবন দেওয়া যায় কিনা, যেহেতু টাকা খরচ আমি তালিকা তৈরি করে পাঠাই নাই, আমার ইঞ্জিনিয়ার এখানেই আছে, ওই টাকা থেকে আরও 20 লাখ টাকা ধরে রাখবো যেন সুন্দরবনে একটা দাখল করা হয়। আর পরবর্তীতে বামনডাঙ্গা যেটা আমি অর্ধেক পেয়েছি, যেটা পুরো দখল করে নিয়েছিল, এটা এই অর্ধেকটা যেন ব্যবস্থা করা যায় সে দেখবো ইনশাল্লাহ। আর ওদের ভবিষ্যতে আমরা যেন ভালো কাজ করতে পারি সেই সহায়তা আপনারা করবেন। আর গাইবান্ধাবাসীর জন্য আরও ভালো খবর, আমার মাননীয় যদিও এটা দায়িত্ব সদরে এমপি উনি সহায়তা করতেছেন, পাশাপাশি আমার এমপিকে অনুরোধ করতেছি গাইবান্ধা জেলা পরিষদের ডাক বাংলার পিছনে যে একটা পুকুর রয়েছে ওটা ভরাট করে আমরা 1000 আসন অডিটোরিয়াম করবো, যারা অনুমোদন পেয়ে গেছে এবং এস্টিমেট অলরেডি কালকে যাবে। এবং মাননীয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে মন্ত্রী মোশাররফ হোসেন ইঞ্জিনিয়ার, তিনার সভাপতিত্বে সারা বাংলাদেশে 20টি জেলা পেয়েছে, তার মধ্যে গাইবান্ধা আছে। 1000 আসন অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার অনুমোদন পেয়ে গেছে, ফান্ড রিপ্লেস হয়ে গেছে। এখন আমাদের জেলা পরিষদের ফান্ডটা রিপ্লেস করবে যখন আমরা এস্টিমেটটা পাঠাবো। তো আগামীকাল এস্টিমেট যাবে, আমরা যেন এস্টিমেটটা অতি সত্ত্বর পাস হয় এবং টাকাটা যেন তাড়াতাড়ি পাওয়া যায়, এই জন্য আমি সহায়তা করার জন্য মাননীয় এমপিকে অনুরোধ করছি। সর্বশেষে আমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এবং এরকম করে যেন ফোকাসের ব্যবস্থা, প্রসের ব্যবস্থা যেন অন্যান্য এমপিরা করেন সেই আহ্বান রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাহী কর্মকর্তাকে। লিটন ভাই 2 নয়ন, সুন্দরগঞ্জের মাটি ও মানুষের উন্নয়ন। এই পর্যায়ে মাননীয় প্রধান অতিথি মহোদয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকের এই ক্রীড়া সামগ্রী অনুষ্ঠানের বিতরণ অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জননেতা জনাব মোহাম্মদ মঞ্জুর ইসলাম লিটন সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। উপস্থিত আজকের এই বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি আমাদের জেলা পরিষদের নির্বাহী, উপস্থিত আছেন অতিথিবৃন্দ ও আমার সামনে বসা অত্র এলাকার সুদী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদব।
আজকে আমরা জেলা পরিষদ কর্তৃক আমরা এর আগেও কাজ করেছি, কিন্তু অনুষ্ঠানের মাধ্যমে বিতরণ করিনি। অনেকেই হয়তো মনে করেন বিভিন্ন জায়গায় দরখাস্ত দেয় যে কাজ ভালো হয়নি, নিম্নমানের কাজ, অমুক তমুক কাজ হয়নি। ওই জন্য আমরা চিন্তা করতেছি যে এখন অনুষ্ঠান করে দেব। কারো যদি কোনো কমপ্লেন করার থাকে আপনারা এখানে আসবেন, কাগজ নেবেন, নিজে তদন্ত করে তারপরে কমপ্লেন করবেন। ঢাকাও কমপ্লেন করে অফিসারদের হয়রানি করা, আমাদের হয়রানি করার কোনো দরকার নেই। কারণ তাদের তো কাজের সময় আছে, বিভিন্ন অফিসে দিয়ে দেয়। মানে একই চিঠি একবারে মানে ডিসি থেকে শুরু করে দুটো একের মন্ত্রী পর্যন্ত দেয়। তা না দিয়ে প্রয়োজনে আপনারা আসবেন, এসে কী কী কাজ হচ্ছে জেলা পরিষদ যাবেন, যে তথ্য নেবেন, আমাদের থেকে তথ্য নেবেন, নিয়ে দেখে তারপরে দেবেন। সেই জন্য অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হচ্ছে। এর আগেও কিন্তু আমি এখান থেকে আমরা উপজেলা পরিষদের যে ডিবির টাকা ছিল সেখান থেকে কিন্তু টিউবওয়েল এবং পাইপ আমরা সাপ্লাই দিয়েছিলাম আপনাদের এইরকম একটা অনুষ্ঠান করে। পাইপগুলো অনেকেই পাইছে, উপকৃত হয়েছে, এবং টিউবওয়েলগুলো কিন্তু আমরা এখান থেকে দিয়েছি, এবং ওগুলি কিন্তু আমরা ফুটে দিয়েছি এবং গড়াও পাকা করে দিয়েছি। কিন্তু এটা কিন্তু ফুটে দেওয়া এবং গড়া পাকা নাই এর মধ্যে। এটা আপনাদেরকে এখান থেকে নিয়ে নিজেদের করতে হবে। আমরা চাইবো যারা নিয়ে যাবেন তারা কিন্তু এটা বিক্রি করতে পারবেন না, কোনোভাবে বিক্রি করতে পারবেন না, কিন্তু আমরা খবর রাখবো। বিক্রি করলে কিন্তু আপনারা মামলায় পড়বেন। এটা আপনাদের দেওয়া হচ্ছে ব্যবহার করার জন্য। যদি আপনারা ব্যবহার যদি না করেন সেক্ষেত্রে আপনাদের ফেরত দিতে হবে। এটা সরকারি সম্পত্তি ফেরত দেবেন। আমরা দরকার হলে পার্শ্ববর্তী লোককে দেব। এটা তো আমারও দরকার নেই বা জেলা পরিষদেরও আমাদের স্টোরে রাখার দরকার নেই। আপনার দরকার নেই, আপনারা আমাদের খবর দেবেন, আবার পার্শ্ববর্তী কাউকে আবার এটা দিয়ে দিব। এটা কিন্তু সরকারি সম্পত্তি, সরকারি মাল আপনাদেরকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে। এর আগে আমি সোলার বিতরণ করছি। প্রথমে বিতরণ করার পর দেখছি অনেক বিদ্যুৎ আসে, তারাও সোলার পেয়েছে, আত্মীয় স্বজনরা পাশে গরিবে পায় না। এখন আমি সমস্ত সোলার বেশিরভাগই মসজিদ এবং মন্দিরে দিচ্ছি, প্রতিষ্ঠানগুলোতে দিচ্ছি। আরেকটা খুশির খবর, আমাদের 2018 সালের মধ্যে বিদ্যুৎ হবে আমি ঘোষণা দিয়েছিলাম ঘরে ঘরে। সেটা গত পরশুদিন আমি মন্ত্রী থেকে চিঠি পেয়েছি, 18 সালের জুনের মধ্যেই সে ঘরে ঘরে বিদ্যুৎ দেবে সুন্দরবন। আমাদের সমস্যা হলো যে ওই বিদ্যুৎ দিতে আমরা বেশি সমস্যা করছি, সেটা হলো ঘুষ দুর্নীতি। কিছু লোক বাটপার আছে, তারা কি করে দেখে যে আমি সর্বমোট এমপি হওয়ার পরে 435 কিলোমিটার বিদ্যুৎ লাইনের বরাদ্দ পেয়েছি। তার মধ্যে প্রায় 200 কিলোমিটার বিদ্যুৎ লাইন কাজ চলতেছে বা আমরা ইতিমধ্যেই কানেকশন দিয়েছি। আরও 225 কিলোমিটার বিদ্যুৎ লাইন 1-1.5 মাসের মধ্যে হবে। এরা কি করে ওই টেন্ডার কখন হয় দেখে আসে, এলাকার লোকের থেকে চাঁদা তুলে যে তোমরা যদি টাকা দাও তাহলে আমি 1 মাসের মধ্যে কাজটা শুরু করতে পারবো, 2 মাসের মধ্যে শুরু করতে পারবো। কন্ট্রাক্টরও কী করে, হয়তো মালামালের সংকট আছে, যেখানে টাকা পায় সেখানে আগে যায়, কিন্তু তাকে কিন্তু হয়তো 2 মাস আপনাকে ঘুরাইতে পারবে, 1.5 মাস পরে হয়তো মালটা আসতে দেরি হবে, কিন্তু তাকে কিন্তু করতেই হবে। এই যে 1-1.5 মাস 2 মাস আমাদের ধৈর্য কুলায় না, আর বাটপারদের পাল্লায় পড়ে তারা এমনভাবে বোঝায় যে আমরা বিশ্বাস করে তাদেরকে টাকা দিই। আমার অনুরোধ থাকবে, আমাদের সরকার, শেখ হাসিনার সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দিবে কথা দিয়েছে, সেটা বলছে যে হয়তো 19 সাল 20 সালের মধ্যে দিবে, কিন্তু আমাদের সুন্দরগঞ্জ মেগা প্রজেক্টের মধ্যে আমি আনতে পারছি জন্য আমরা 18 সালের জুন মাসের মধ্যে ঘরে ঘরে পাবো। আরেকটা কথা মনে রাখবেন যে আমি যেদিন এমপি হয়ে আসি সেদিন কিন্তু আমাদের ছিল 18,000 মিটার আর 550 কিলোমিটার বিদ্যুৎ লাইন ছিল, যেটা 25 বছরে হয়েছে। এই 3 বছর আমাদের সরকার আমাকে 435 কিলোমিটার বিদ্যুৎ দিচ্ছে, তার মানে 550 আর আমি 435, প্রায় কাছাকাছি কিন্তু 3 বছরে আমরা করছি। প্লাস আমরা 18,000 মিটার এই গত প্রথম সাল আমি প্রথম বছর, দ্বিতীয় বছর, 2 বছর মিলে দিচ্ছিলাম 6,000 মিটার। এবছরে আমরা 12,000 মিটার দিচ্ছি, তাহলে যাবত দিলাম 18,000 মিটার। তার মানে আমাদের ছিল 18,000 মিটার, আমরা কিন্তু এখন 36,000 করছি। এই যে বিদ্যুতের যে ব্যবস্থাপনা, এত মিটার, এটা কিন্তু সময় লাগবে। আমরা যদি বরাদ্দও নিয়ে আসি, কিন্তু লাগানোর জন্য যে পরিমাণ আমাদের জনবল আছে সেটা কিন্তু ইচ্ছা করলেও একদিনে করতে পারবে না। আপনাদের ধৈর্য ধরতে হবে যে
লাগানোর সময় দেওয়া, খুঁটি গাড়ার সময় দেওয়া, এগুলি কিন্তু একটু ধৈর্য ধরে নিতে হবে। আর ধৈর্যটা কীভাবে ধরতে হবে, যে আমরা সিরিয়ালে আগে যে আসি সে আগে পাবো। আমরা লাইনে দাঁড়াচ্ছি সবাই, বিদ্যুৎ চাইছি সবাই, তো সবাই চাইছি যে আগে চাইছি আগে পাবো। তো যে কোনো কারণে আমার যে বিদ্যুৎ লাইনের মাস্টার প্ল্যানের বইটা হয়েছে, যে বইয়ে যে 1 নম্বরে আছে সে 1 নম্বরে পাবে, 2 নম্বরে যে 2 নম্বরে পাবে, এই ধৈর্যটা কিন্তু সত্যি আমাদের ধরতে হবে। এখন আমি আছি 250 নম্বরে, এখন হয়তো 100 নম্বর দেওয়া হচ্ছে। আমি যদি আগে আসতে চাই সেটা কিন্তু ঠিক হবে না, সেটা নিয়ম ভঙ্গ হবে। নিয়ম ভঙ্গ করলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এই জন্য আপনারা অনুরোধ থেকে ধৈর্য ধরেন। আর রাস্তাঘাট পাকা, এটা আমি এ যাবৎ যে টেন্ডার হচ্ছে তাতে প্রায় 50 কিলোমিটার রাস্তা আমার হবে এবছরের মধ্যে। এমপি হওয়ার পর 50 কিলোমিটার রাস্তা এবছরের মধ্যে হবে। আর সামনে 2 বছরে আরও তো কমপক্ষে 20-30 কিলোমিটার করতে পারবো ইনশাআল্লাহ। রাস্তা হচ্ছে, এবং প্রয়োজনীয় রাস্তাগুলো আমরা গুরুত্ব বেশি দিচ্ছি, যেটা হাট বাজারের সাথে কানেকশন, ইউনিয়ন পরিষদের সাথে কানেকশন, উপজেলার সাথে কানেকশন, এই রাস্তাগুলো কিন্তু গুরুত্ব পাচ্ছে। এবং এই রাস্তাগুলো সারা সরকারও দিতে চাচ্ছে না। সরকারেরও কিন্তু একটা পলিসি আছে যে কোন রাস্তাগুলো আগে করা দরকার। এই জন্য যাই যেটা খুশি সেটাই আপনারা চাবেন, সেটা কিন্তু আমি দিতে পারবো না। যেটা বেশি গুরুত্বপূর্ণ, যেটাতে বেশি চলাচল হয় সেটাই কিন্তু আমরা করছি। আমি এমপি হওয়ার পর 18টা ব্রিজ এ যাবৎ তৈরি করেছি, প্রাণের ব্রিজ। আর আমি নিজে পিয়ার কাফি খাদিয়ে 2টা ব্রিজ তৈরি করছি, একটা লোহার, একটা আরসিসি। আর আমরা এলজিডি থেকে আমরা একটা ব্রিজ পাইছি বাবরডাঙ্গা বাইপাসের জন্য, সেটার কাজ শুরু হয়েছে। আপনারা জানেন টেন্ডার হয়ে গেছে, কন্ট্রাক্টর চলে আসছে, ওই দিন আমি উদ্বোধন করছি। এখানে 21টা ব্রিজ ইতিমধ্যে তৈরি করছি। আগামী 29 তারিখে আরও ত্রাণের ব্রিজ হবে, 25টা টেন্ডার আছে। আগামী 29 তারিখে টেন্ডার আছে, আর 25টা। এরপরে আর 20-30টা ব্রিজ করলে সুন্দরবন আর ব্রিজ করার জায়গা থাকবে না। তাছাড়া আমাদের ইউকালভার্ট, হাজার হাজার ইউকালভার্ট হচ্ছে। আমাদের ড্রেন, যেখানে বিভিন্ন নদীর পানি বের হওয়ার জন্য, শ্যালো মেশিনের পানি ইরিগেশন করার জন্য, এগুলি কিন্তু আমরা ফ্রি দিচ্ছি। আপনারা এই মাঠ থেকে আমি অনেক ফ্রি বিতরণ করছি, সুন্দরবন থেকে বিতরণ করছি। আমাদের যেগুলি সাধারণ যেগুলি চাহিদা জনগণের, সেগুলি কিন্তু একটার পর একটা আমরা পূরণ করতে যাচ্ছি। আমাদের একটা আবেদন থাকবে যে আপনারা ঘুষ দেবেন না, ঘুষ দেবেন না। সরকার দিচ্ছে, আপনাদের ধৈর্য ধরে নিতে হবে। আমাদের সরকার 21 সালের মধ্যে মধ্যমায়ের দেশে পরিণত করবে ঘোষণা দিয়েছে, ইনশাল্লাহ হবে। ইতিমধ্যে নিম্ন মধ্যমায়ের দেশ হয়ে গেছে, এটা কিন্তু আমাদের কথা না, এটা বিদেশিরা আমাদের ইতিমধ্যেই কিন্তু এটা নিয়ে তারা ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে। আমাদের মধ্যমায়ের দেশ পরিণত হচ্ছে। আমরা চাচ্ছি যে আপনাদেরকে ঘরে ঘরে যে সুবিধাগুলো আমাদের সরকার বলছে যে তোমরা জরিপ করো, কার বাড়ি নাই, কার ঘর নাই, কে না খেয়ে আছে, কে অসুস্থ আছে, আমাদের জানাও। আমরা কিন্তু জরিপ কার্য চালাবো। এবং আমরা সবার, আমাদের সরকারের কথা হলো কার গৃহহীন কেউ থাকবে না। ভাত, কাপড়, বাসস্থান, চিকিৎসা, এগুলি হলো আমাদের অধিকার, মৌলিক অধিকার। আমাদের কিন্তু আজকে কমিউনিটি ক্লিনিক করে দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু আমরা চিকিৎসা পাচ্ছি, পুরোপুরি না পেলেও শুরু হয়েছে। আজকে বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, আজকে যারা বাচ্চা হবে তাদের জন্য ভাতা, আজকে মুক্তিযোদ্ধাদের ভাতা অনেক বাড়ানো হয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে যারা সরকারি কর্মচারী কর্মকর্তা ছিল তাদেরও বেতন কিন্তু প্রায় ডবল করে দেওয়া হয়েছে। সরকার কিন্তু সব দিকে নজর রাখছে, কিন্তু আমাদের সরকারকে একটু সময় দিতে হবে। একদিনে সব কিছু করা সম্ভব না। আপনাদের অনুরোধ যে আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমরা টিউবওয়েল দেবো আজকে যারা দরিদ্র আছে, আর তার সাথে আমরা ব্রেঞ্চ দেবো, যে স্কুলগুলোতে ব্রেঞ্চের সংকট আছে। খেলাধুলার সামগ্রী আমরা 5টা ইউনিয়নে এবার দিচ্ছি। পরবর্তীতে যে আরও 10টা ইউনিয়ন বাকি থাকবে সেগুলো ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে কিন্তু তাদেরকেও দিয়ে দেব। আমরা যখনই একটা আবার বরাদ্দ পাবো সবাইকে আমরা 15টা ইউনিয়নে খেলার সামগ্রী দেওয়ার ব্যবস্থা করি। আপনারা সবাই ধৈর্য ধরে আমাদের দেশের যে জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নগুলো করতেছে এটা আপনারা গ্রহণ করুন। 100 দিনের কর্মসূচি সামনে আসে। আমি এবার সম্ভবত লটারি হবে না ডিক্লেয়ার দেওয়া হয়েছে।
লটারি হবে না ডিক্লেয়ার দেওয়ার পরেও নাকি টাকা উঠছে। মানে আগে যারা ছিলেন, আগে যারা গত বছর যারা 100 দিনের কর্মসূচিতে কাজ করছেন লটারির মাধ্যমে যারা পাইছিলেন, এবছরও তারাই পাবেন। তারপরেও নাকি শুনতেছি যে সেখানেও নাকি টাকা তোলা হচ্ছে যে তোমাদের আগের নামই রাখা হবে, তোমরা আমাদের কিছু খরচা দিতে হবে। আসলে এটা কিন্তু ধোঁকা দিয়ে নিচ্ছে। আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখেন, ইনশাল্লাহ আমাদের দেশে কোনো গরিব লোক থাকবে না। জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশ চালাচ্ছে তাতে কোনো গরিব লোক থাকবে না। কিন্তু একদিনে তো সব কিছুর সমাধান করা যাবে না, আস্তে আস্তে হবে। আমাদের লেখাপড়া করতেছে আমাদের বাচ্চা কাচ্চারা, আজকে ব্যাটারির গাড়ি আসছে, সেই সাথে আর একটা সমস্যা আমাদের হয়েছে এখন, এই যে ব্যাটারির গাড়ি কথা মনে হয়েছে। এবার কিন্তু বিদ্যুতের সমস্যা হবে আমাদের, যে আগামী যে মানে শেষ মৌসুমে গতবার কোনো সমস্যা হয়নি, এবার সমস্যা হবে। কারণ আমরা 18,000 মিটার ছিল, আর গত ইরিগেশনে ছিল হলো 18 আর 6 24,000 মিটার, এখন হচ্ছে 36,000 মিটার, তাহলে মিটার বাড়ছে 12,000। আর এই মৌসুমে 40,000 ভ্যানে, রিক্সায় এবং যে ব্যাটারির গাড়ি 40,000 আসছে এই বছর আমার সুন্দরবন থানায়। এই 40,000 যখন এই কারেন্ট একসাথে নিবে, আর যখন এই যে 12,000 মিটার যে বছর লাগছে এইটা যখন কারেন্ট নিবে, আর আমার যে ক্ষমতা আছে সুন্দরবন, এটার ক্ষমতা হলো 10 মেগাওয়াট। নিয়ম হলে আমি 8 মেগাওয়াট পর্যন্ত নিতে পারবো, তার বেশি নেওয়ার নিয়ম নাই। কিন্তু আমি নাহলে জোর করে 9 মেগাওয়াট নিলাম। গতবার লাগছে আমার 8 মেগাওয়াট, এবার আমার কমপক্ষে 12-13 মেগাওয়াট ছাড়া আমি চালাতে পারবো না। তাহলে কি হবে, আমাকে এবার লোডশেডিং দিতে হবে। আমাদের সরকারের বিদ্যুৎ থাকলেও আমরা সুন্দরবনবাসী বিদ্যুৎ নিতে পারবো না। আগে যেরকম পারিনি, বীরগাছা হয়ে লাইন ছিল 5 মেগাওয়াটের বেশি নিতে পারিনি, লোডশেডিং ছিল বেশিক্ষণ। গত বছর আমরা যেহেতু আলাদা লাইন করে আসছিলাম পাড়া বন্ধ হয়ে, গত বছর কিন্তু আমরা ঠিক মতো দিয়েছিলাম। কিন্তু এবার আমরা পারবো না, কিন্তু আগামী বছর পারবো, কারণ আমরা ইতিমধ্যেই ধুবড়িতে আর একটা সাব স্টেশন করতেছি, সেটা 10 মেগাওয়াট, সেটা কাজ চলতেছে। কিন্তু আমরা এই ইরিগেশন শুরু হওয়ার মানে 5-6 মাসের মধ্যে আমরা করতে পারবো না। এই বছর কিন্তু সামনে শেষ মৌসুমে আমাদের হয়তো বিদ্যুৎ আমরা 13-14 ঘন্টা পাবো, এর চেয়ে বেশি পাবো না। এটা কিন্তু আমাদের মানিয়ে নিতে হবে। কারণ হঠাৎ করে যে এতগুলো ভ্যান, এতগুলো রিক্সা, এতগুলো ব্যাটারির গাড়ি সুন্দরবনে আসবে, ভটভটি তো নাই এখন, ভটভটি কিন্তু খুঁজে পাবে না। এটা কিন্তু আমাদের পরিকল্পনার মধ্যেও ছিল না, আমরা জানতেও পারিনি। আজকে আমাদের ব্যাটারির গাড়ি আসছে, ভ্যান রিক্সা আসছে, এটা খুশির খবর এই জন্য যে আমাদের দেশ উন্নত হচ্ছে, তার একটা প্রমাণ। আর আমাদের ছেলেপেলে লেখাপড়া শিখতেছে, তারা তো সারা জীবন আর প্যাডেল মারবে না। আজকে তারা আস্তে 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 উন্নত জীবন যাপন করবে। তারা আজকে যন্ত্রপাতির মাধ্যমে তারা আজকে কিন্তু কাজ করবে। আজকে মাটি কিন্তু আর ওই মাথা দিয়ে কাটবে না, কদিন পরে দেখবেন বেকু দিয়ে মাটি কাটতেছে। আজকে ভ্যান যেরকম ব্যাটারিতে চালাচ্ছে, কদিন পরে বেকু দিয়ে মাটি কাটতেছে, আর কদিন পরে দেখবেন রিপার মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে। এগুলি কিন্তু আস্তে আস্তে মেকানাইজড হয়ে যাবে, যান্ত্রিক হয়ে যাবে। কারণ আমাদের ছেলেমেয়েরা তো আর মূর্খ থাকবে না, তাদের হাতে তারা যে পরিমাণ লেখাপড়া করছে সেই অনুযায়ী তো তাদের যন্ত্রপাতি তুলে দিতে হবে। আর তুলে দিতে গেলে আমাদের বিদ্যুতের বিকল্প নাই। সেই বিদ্যুৎ হচ্ছে, আর একটা হলো যে আমাদের এই যে টিউবওয়েল, সুপেয় পানি অত্যন্ত প্রয়োজন। কারণ এই পানি যদি আমরা বিশুদ্ধ না খাই, অনেক অসুখ বিসুখ হবে। আর অসুখ বিসুখ হলে কিন্তু সেটার জন্য অনেক কিছু খরচ হবে। আমরা হয়তো একটা টিউবওয়েল, একটা পাইপ হয়তো 2,000-3,000 টাকার মধ্যে দিচ্ছি, কিন্তু একটা অসুখ হলে 10,000 চলে যাবে, 20,000 চলে যাবে, এমনকি মৃত্যু হয়ে যেতে পারে। এটা কিন্তু অত্যন্ত জরুরি যে আমি 10,000 টাকা দিয়ে একটা টিউবওয়েলের জন্য, 5,000 টাকা দামের একটা টিউবওয়েলের জন্য কমপক্ষে 20টা লোক নিরাপদ থাকতেছে। এই 20টা লোকের মধ্যে একটা লোক যদি অসুস্থ হয়, একটা লোকের জন্যই দেখা যাবে 20-50 হাজার চলে গেছে, এমনকি মারাও যেতে পারে। কিন্তু এগুলি কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। এই যে টিউবওয়েল, খেলাধুলা তো থাকতেই হবে, বাচ্চা কাচ্চার স্বাভাবিক বৃদ্ধির জন্য খেলাধুলা না বিকল্প নেই। মানুষকে খেলাধুলা করতে হবে, কারণ খেলাধুলা হলো মানুষের আনন্দ ফুর্তি তো করতে হবে। মানুষ তো শুধুমাত্র লেখাপড়া নিয়ে সারা রাত দিন থাকতে পারে না।
তাকে তো খেলাধুলা করতে হবে। বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে থাকে, কারো ভাতের অভাব থাকে না। আবার যখন উনি ক্ষমতা থাকে না, দেখা যাবে যে চালের দাম বেড়ে যাচ্ছে, বিশৃঙ্খলা হচ্ছে, বিদ্যুৎ নাই, সমস্তখানে অরাজকতার সৃষ্টি হচ্ছে। এটা কিন্তু উনি যেহেতু আসলে আল্লাহর রহমত থাকে, আল্লাহর রহমত আমাদের পায়ে আমরা ভালো থাকি, সবাই আমাদের ওনার প্রতি দোয়া রাখতে হবে, দোয়া করতে হবে যেন আল্লাহ তার দীর্ঘজীবন কামনা করতে হবে, যাতে সে দীর্ঘজীবী হয়। সেই জন্য সভা করতে পারে আমাদের মাঝে। সেই জন্য আমাদের যেভাবে দেশটাকে আগায় নিচ্ছে, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং উনি একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারের লোক। কারণ ওনার পূর্বপুরুষরা শাহ মখদুমের সাথে বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য সৌদি আরব থেকে আসছিল। সেটা একটা আমরা সবাই জানি। অনেকেই আগে বঙ্গবন্ধু মরার পরে কিন্তু বলছিল বঙ্গবন্ধু নাকি হিন্দুর ছেলে না কি ছেলে, এগুলো বলার চেষ্টা করছে, কিন্তু এগুলি কিন্তু মিথ্যা কথা। কারণ ওনার পূর্বপুরুষ, আমরা একসময় হিন্দু ছিলাম, অবশ্যই ছিলাম। কারণ আজ থেকে 7-8 বছর আগে দেখা যাবে যে আমরা হয়তো হিন্দু ছিলাম, নাহলে যে কোনো অন্য খান থেকে তো আমরা মুসলমান হচ্ছি। বা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেও তো তার পূর্বপুরুষরা অন্য ধর্মের ছিল, সেটা তো কোনো কথা না। বর্তমানে আমরা কি করতেছি সেটা দেখতে হবে। বর্তমানে আমরা আল্লাহর পথে আসি কিনা, আল্লাহকে বিশ্বাস করতেছি কিনা, আল্লাহর পথে, আল্লাহর জন্য আমরা কি করতেছি, আল্লাহর হুকুম মানতেছি কিনা, সেটাই কিন্তু বর্তমানে আমাদের কথা। আমাদের নেত্রী সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয়েকবার হজ করছে, সেটা আপনারা জানেন, এবং আমাদের জন্য চিন্তা করে, এবং আল্লাহ সে ক্ষমতা আসলে আমাদের উপরে রহমত বর্ষিত করে। কারণ একটা রাষ্ট্রপ্রধান যদি সঠিক পথে না চলে, একটা রাষ্ট্রপ্রধান যদি আল্লাহর প্রতি তার আনুগত্য না দেখায়, একটা রাষ্ট্রপ্রধান যদি আল্লাহকে ঠিকমতো না মানে, তারা কিন্তু সেই দেশের উন্নয়ন হওয়ার কথা। আমার পাশাপাশি যে নেত্রী আছে আর একজন, তার চেহারা দেখলে বুঝতে পারবেন যে সে আল্লাহর পথে চলে কিনা। চেহারা খালি দেখবেন, এটা কিন্তু আর কিচ্ছু দেখার দরকার নেই। তার বেশভূষা দেখলেই বুঝতে পারবেন যে সে আল্লাহর পথে চলে কিনা। এটা কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে। আমাদের যেরকম একদিকে আমাদের ধর্মকর্ম করতে হবে, তার সাথে আমাদের কিন্তু হালাল রুজি রুটির ব্যবস্থা করতে হবে। সব মিলিয়ে আজকের যে বিতরণ, সামনে মাগরিবের সময় হয়ে আসছে, আপনারা নেবেন, সঠিকভাবে এগুলির ব্যবহার করবেন। সরকারি সম্পদ মানে আপনার সম্পদ, কারণ সরকার যেটা দিচ্ছে আপনার টাকা আপনাকে দিচ্ছে। সরকার, আপনি খাজনা দিচ্ছেন, ট্যাক্স দিচ্ছেন, সেই টাকাটা সরকার কী করে বাজেটের মাধ্যমে সুষম বন্টন করে আপনাদের কাছে আবার পৌঁছায় দেয়, তারই অংশ এটা। আজকে যে রাস্তা খুঁজতেছে, পাকা হচ্ছে, এটা কিন্তু আপনারই টাকা, সরকার দিচ্ছে আপনাকে সুন্দরভাবে চলাচল করার জন্য। ইনশাল্লাহ প্রচুর কাজ হবে বাংলাদেশে। আমাদের যে অবহেলিত সুন্দরবন, সেটাও তার মধ্যে বাদ থাকবে না। সবাই আজকের এই জিনিসগুলো গ্রহণ করবেন এবং সঠিক ব্যবহার করবেন, এই বলে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মন্ত্রী। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি মহোদয়কে। এই পর্যায়ে ক্রীড়া সামগ্রী ও টিবল বিতরণ করা হবে। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এখানে কিছু দিব, আর অফিস থেকে আপনারা সব সংগ্রহ করবেন যারা যুদ্ধে অন্তত যাচ্ছেন। আমি এই পর্যায়ে টিবল গ্রহণ করার জন্য চুয়াডাঙ্গা PM কলেজের ক্রীড়া সামগ্রী ক্রীড়া সামগ্রী গ্রহণ করার জন্য আমি নলকূপ গ্রহণ করার জন্য আমি মোহাম্মদ ইদ্রিস আলী। আপনার বাসা কোথায়? ধর্মপুর। আমি মাননীয় প্রধান অতিথি MP মহোদয় এবং মহোদয়ের নিকট থেকে টিবল গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা একটু সরেন, আপনারা সবার একটা ছবি নেই। হ্যাঁ, একটা যিনি নিচ্ছেন আপনি একটা চাপেন এদিকে। হ্যাঁ, যিনি নিচ্ছেন এদিকে তাকান, আপনার মাইকটা সরেন, আপনার মাইক। যিনি নিচ্ছেন একটু এদিকে দেখেন।
ঠিক আছে ভাই একটু সরুন তো। হ্যাঁ এইদিকে একটু তাকান দেখি, এইদিকে তাকান। সিদ্দিক ভাই, আমি এ পর্যায়ে ক্রীড়া সামগ্রী গ্রহণ করার জন্য পিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মহোদয়কে এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এখন সামগ্রী গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যারা নেবেন, হ্যাঁ হ্যাঁ একটু সরেন, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। ভাই মোবাইল ফোন ভাই, মোবাইল ফোন ভাই আপনি একটু সরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সভাপতি সাহেব আমাদের ইঞ্জিনিয়ার সাহেবকে হ্যাঁ ঠিক আছে দেখে থ্যাংক ইউ, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা নিয়ে আসুন। একটা রফিক কই ওই গেল গাড়ি ঠিক আছে। চা খেতে খেতে আমি সকলকে এখানে প্রধান শিক্ষক মহোদয়কে, মাননীয় এমপি মহোদয় এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, একটু ধরতে হবে, ইঞ্জিনিয়ার মহোদয়, সভাপতি মহোদয় কাছ থেকে প্রেস গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এইদিকে যে ভাই নিচ্ছেন, হ্যাঁ গুড ফাইন। আপনার হাত তুলবেন না ভাই, হাত তুলবেন না ভাই। আপনার স্যার একটা হাতটা দেন বেঞ্চের উপরে। হ্যাঁ নিচ্ছে না, তার জন্য মাননীয় সভাপতি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ। আপনারা সবাই এই ধৈর্য ধরে এই অনুষ্ঠান উপভোগ করলেন, এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সালাম জানিয়ে শেষ করছি। এবং যারা এখানে এসেছেন লিস্ট অনুপাতে আপনারা অফিস থেকে আপনাদের পণ্য সামগ্রী গ্রহণ করবেন, যে কোনো সময় নিতে পারবেন, আগামীকালও নিতে পারবেন এবং যে কোনো দিন আসলে নিতে পারবেন। যারা উপস্থিত আছেন আজকে নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ সকলকে।